বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আদর্শ গ্যাসের ওয়ান শট এমসিকিউ ক্লাস। আমরা বিগত ক্লাসে কাজ শক্তি ক্ষমতার এমসিকিউ এবং এমসিকিউ ক্লাস শেষ করেছি। আজকে হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের ওয়ান শট এমসিকিউ, আর সন্ধ্যা 7টায় ওয়ান শট সিকিউ ক্লাস। তো প্রথমে আমরা আসি, নিউটন বর্গমিটার কিসের একক? নিউটন বর্গমিটার চাপের একক। 2 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে? বয়েলের সূত্রে কোনটি স্থির থাকে? তো আদর্শ গ্যাসে আমরা কয়টা সূত্র দেখছি? একটা হলো তাপমাত্রা স্থির থাকে কার সূত্রে? বয়েলের সূত্রে। তারপরে চাপ স্থির থাকে কার সূত্রে? চার্লসের সূত্রে। আর আরেকটা আমাদের আয়তন স্থির থাকে রেনর চাপীয় সূত্রে। তাহলে বয়েলের সূত্রে কোনটি স্থির থাকে? তাপমাত্রা স্থির থাকে। তারপরে নির্দিষ্ট চাপে, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন পরম তাপমাত্রার কি? তো এখানে কি বলছে যে স্থির চাপ। তাহলে স্থির চাপ আমরা কার সূত্রে থাকে? চার্লসের সূত্রে চাপ স্থির থাকে। তাহলে চার্লসের সূত্র কি আমরা জানি? স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার কি হয়? সমানুপাতিক। তাহলে সূত্রগুলো তিনটা কি কি? বয়েলের সূত্র কি আমরা জানি? বয়েলের সূত্রের ক্ষেত্রে বয়েলের সূত্র স্থির তাপমাত্রায় বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির থাকে। স্থির তাপমাত্রায় বয়েলের সূত্রে চাপ আয়তনের ব্যস্তানুপাতিক। চার্লসের সূত্রে স্থির থাকে কোনটি? চাপ। তাহলে সম্পর্ক হবে কোন দুটা? আয়তন এবং তাপমাত্রা। তাহলে চার্লসের সূত্র চাপ স্থির, আয়তন তাপমাত্রার সমানুপাতিক। আর চাপীয় সূত্রে কি স্থির থাকে আমাদের? চাপীয় সূত্রে আয়তন স্থির থাকে। তাহলে চাপীয় সূত্রের সম্পর্ক কার মধ্যে হবে? চাপ ও তাপমাত্রার মতো। চাপীয় সূত্রে চাপ তাপমাত্রার সমানুপাতিক। তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার কি হবে? সমানুপাতিক। এটা চাপ স্থির, তার এটা কি কার সূত্র? চার্লসের সূত্র। পাঁচ নম্বরে আমাদের কি বলছে যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা কত? 33 ডিগ্রি সেলসিয়াস। আয়তন স্থির থাকলে কোন উষ্ণতায় এর চাপ 3 গুণ হবে? তো কি বলছে যে স্থির কি? আয়তন। কার সূত্রে আয়তন স্থির আমরা জানি? চাপীয় সূত্রে আয়তন। তো চাপীয় সূত্র আমাদের কি ছিল? চাপীয় সূত্রে চাপ তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ P1/P2 = T1/T2। তাহলে আমাদের বলছে কি যে প্রাথমিক তাপমাত্রা কত ছিল? 33 ডিগ্রি সেলসিয়াস। এবং বলছে যে কোন উষ্ণতায় এর চাপ 3 গুণ হবে, অর্থাৎ প্রাথমিক অবস্থায় যদি চাপ থাকে P, তাহলে দ্বিতীয় অবস্থায় চাপ 3P। তাহলে আমাদের কি বের করতে হবে? T2 মান বের করতে হবে। তাহলে আমরা বসাই P1 এর মান P, P2 মান 3P। প্রাথমিক অবস্থায় আমাদের তাপমাত্রা কত ছিল? 33 ডিগ্রি সেলসিয়াস। তো 33 ডিগ্রি সেলসিয়াস আমার কত হবে? এটা যদি কেলভিন স্কেলে নিই কত? 603 306 ডিভাইডেড T2। এখানে P যদি আমরা কাটি তাহলে T2 হবে কত? T2 3 ওই পাশে গুণ করলে 918 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে গেলে কেলভিন হবে, সরি এখানে স্যার ভুল আছে। এটা
দুটাতেই হচ্ছে গিয়ে সেলসিয়াস দিছে, একটা কেলভিন হবে। তো আমাদের অ্যান্সার কী হবে? 918 ডিগ্রি কেলভিন। এরপরে আসি, বলছে কি যে পিভি ইকুয়াল টু আরটি সমীকরণ কয় মোল গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য? তো আদর্শ গ্যাসের সমীকরণ আমরা কি জানি? পিভি ইকুয়াল টু এন আর টি। তো এখানে আমাদের কিছু নাই, মানে কি মনে মনে 1 আছে, অর্থাৎ এন এর মান কত আমাদের? 1। তাহলে এন কত মোল? সুতরাং এখানে কয় মোল গ্যাস আছে? 1 মোল গ্যাস আছে। গ্যাসের অণুর সংখ্যার ক্ষেত্রে আমরা কি জানি? একটা সূত্র কি, পিভি ইকুয়াল টু হাফ কে টি। তো হাফ পিভি ইকুয়াল টু 3/2 এন কে টি। তো এটা যদি আমরা স্থির ধরি, বা মানে এটা ধ্রুবক মান ধরি, তাহলে অণুর সংখ্যা কি আমাদের? একক আয়তনে অণুর সংখ্যা হবে এন এর মান। তো আচ্ছা, আমরা এই সূত্র দিয়ে না দেখি, আমরা এটা দিয়ে দেখি। সেটা হলো পি ইকুয়াল টু 3/2 এখানে আমাদের একক আয়তনে অণুর সংখ্যা, আমরা এটা দিয়ে না দেখি, এটা দিয়ে দেখলে আচ্ছা এটা আমরা দেখতেছি পরে। স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব তাহলে স্থির চাপ কার সূত্র? চাপ স্থির থাকে কি? চার্লসের সূত্র। আচ্ছা আমরা এখানে দেখি, এই যে এখানে দেখলাম চাপ স্থির থাকে কার সূত্রে? চার্লসের সূত্রে। তাহলে স্থির চাপের নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব তার কি? পরম তাপমাত্রার কেমন হবে? ব্যস্তানুপাতিক। কেন ব্যস্তানুপাতিক? আমরা দেখি, এই পাত্রে আমাদের গ্যাস আছে, তো এই পাত্রে যদি আমরা তাপ প্রদান করি তাহলে কি হবে? এই পাত্রের গ্যাস কি? চাপ যদি প্রয়োগ করা হয়, চাপ স্থির আছে, আমরা যদি তাপমাত্রা প্রয়োগ করি তাহলে কি? তার ঘনত্ব হ্রাস পাবে, অর্থাৎ কি হবে? গ্যাসগুলো এদিকে ওদিকে ছোটাছুটি করবে। অর্থাৎ প্রাথমিক অবস্থায় যদি এইভাবে থাকে, একটুকু অংশ দখল করে থাকে গ্যাসটা, তো যদি আমরা এখানে তাপ দিই তাহলে গ্যাসের অণুর গতিশীল হওয়ার কারণে গ্যাসগুলো কি আরও বেশি দূরত্বের জায়গা দখল করবে। অর্থাৎ একটা সম্পর্ক আরেকটার বিপরীত, অর্থাৎ তাপ বাড়ালে কি হচ্ছে? আমাদের ঘনত্ব হ্রাস পাচ্ছে, আর তাপ হ্রাস করলে ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। তাই জন্য ঘনত্ব তার পরম তাপমাত্রার কি? ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। এবার আসি যে আদর্শ চাপে, ও তার আগে আমরা দেখি আদর্শ চাপ কত? 1.013 × 10⁵ প্যাসকেল। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত গ্রাম? 32 গ্রাম অক্সিজেনের আয়তন কত? 32 গ্রাম অক্সিজেনের আয়তন কত? তো আমরা আদর্শ গ্যাসের সূত্র কি জানি? পিভি ইকুয়াল টু এন আর টি। এন আর টি, এটাকে আমরা এনকে কীভাবে লিখতে পারি? এম ডিভাইডেড ক্যাপিটাল এম আর টি। আমাদের পিভি ইকুয়াল টু তাহলে কত গ্রাম অক্সিজেন? 32 গ্রাম। অক্সিজেনের আণবিক ভর 32। আর এর মান কত আমরা জানি? আর এর মান হচ্ছে আমরা জানি হচ্ছে 8.31 ইন্টু টি এর মান কত? 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কেলভিন তাপমাত্রা আমাদের কত হবে? 300। তো আমরা এই পাশে শুধু ভি রাখলে ওই পারে আমাদের অ্যান্সার হবে হলো 8.31 ইন্টু 300 ইন্টু আদর্শ চাপ কত? 1.013 ইন্টু 10⁵। তো আমাদের আলটিমেটলি অ্যান্সার আসবে কত? 0.0 -0.025
0.46 মিটার কিউব। এবার দেখি গ্যাসের অণুর গড় গতিশক্তি পরম তাপমাত্রার সাথে কেমন সম্পর্ক। তো গ্যাসের অণুর গড় গতিশক্তি আমরা কি জানি, 3/2 RT। আমরা একটা সূত্র জানি nRT। তো এইগুলোর মান প্রত্যেকটা যদি কনস্ট্যান্ট ধরি তাহলে গতিশক্তির সাথে তাপমাত্রার কেমন সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। তাহলে গ্যাসের অণুর গড় গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক। এবার আসি গ্যাসের গতিতত্ত্ব হতে গ্যাসের কি সম্পর্ক জানা যায়। গ্যাসের গতিতত্ত্ব, এটা আমরা গ্যাসের গতিতত্ত্বের কয়েকটি মৌলিক স্বীকার্য আছে, এই স্বীকার্যগুলো বই থেকে ভালো করে দেখে নিব। তারপরে আদর্শ গ্যাসের আণবিক ঘনত্ব সর্বদা স্থির থাকে, এটাও আদর্শ গ্যাসের মৌলিক স্বীকার্যের মধ্যে আছে এই বৈশিষ্ট্যগুলো আমরা ভালো করে স্যারের বই থেকে দেখে নেব। এখন বলছে কি 13 নম্বরে আসি। 13 নম্বরে বলছে কি একটি গ্যাসীয় অণু মোট 5 মিটার অতিক্রম করে। এই অতিক্রম করতে 5 × 10⁵ বার সংঘর্ষে লিপ্ত হলে গড় মুক্ত পথ কত। তো গড় মুক্ত পথের আমরা সূত্র কি জানি, মুক্ত পথ সমান কি মোট অতিক্রান্ত পথ ডিভাইডেড কি মোট সংঘর্ষের পরিমাণ। তাহলে মোট অতিক্রান্ত পথ আমাদের কত, 5 মিটার। মোট সংঘর্ষের পরিমাণ 5 × 10⁵। তাহলে আমাদের অ্যান্সার আসবে কত, 5 যদি কাটি 10 উপরে গেলে 10⁻⁻5। তাহলে আমাদের গড় মুক্ত পথ কত আসবে, গড় মুক্ত পথ ল্যামডার মান আসবে কত, 10⁻⁻5। এবারে আসি কোনো গ্যাস অণুর গড় মুক্ত পথ এর ব্যাসের সাথে কেমন সম্পর্ক। তো গড় মুক্ত পথের সমীকরণ আমরা কি জানি, ল্যামডা = 1/√2 ল্যামডা n πn²। তো গড় মুক্ত পথের সমীকরণ কি, গড় মুক্ত পথ ল্যামডা√2, এটা কনস্ট্যান্ট, এটা পায়ের মান, n কি অণুর সংখ্যা, আর এই হলো কি আমাদের অণুর ব্যাস। তাহলে কোনো গ্যাস অণুর গড় মুক্ত পথ এর ব্যাসের সাথে কি সম্পর্ক, ব্যাসের সাথে বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবার আসি, আমাদের বলছে যে আদর্শ গ্যাস অবস্থায় সমীকরণের আয়তন কত। আদর্শ গ্যাসের সমীকরণ আমরা কি জানি, PV = nRT। তো n এর মান যদি আমরা কনস্ট্যান্ট ধরি তাহলে V = কি RT/P। তাহলে অ্যান্সার আমাদের খ। এবার বলছে যে কোনো গ্যাসের সকল অণুর বেগের বর্গের গড় মানের বর্গমূলকে কি বলা হয়। এটাকে বলা হয় মূল গড় বর্গবেগ। অর্থাৎ এ একটা গ্যাসের অণু এটার বর্গ, বি একটা গ্যাসের অণু এটার বর্গ, সি একটা গ্যাসের অণু এটার বর্গ, এদের গড় /3 বর্গমূল। তাহলে অণুর বর্গের গড় বর্গমূল কি বলা হয়, মূল গড় বর্গবেগ। এর আরেক নাম কি, CRMS বেগ। এবার আসি তাপমাত্রা বৃদ্ধি পেলে অণুগুলোর গড় বর্গবেগ কি হয়। তো C
CRMS বেগের একটা সূত্র আমরা কি জানি, √3RT/m। তাহলে এখানে CRMS বেগের সাথে তাপমাত্রার কি সম্পর্ক দেখতে পাচ্ছি, বর্গমূলের সমানুপাতিক হারে। তাহলে CRMS বেগ তাপমাত্রার সাথে কেমন সম্পর্ক আছে, বর্গমূলের সমানুপাতিক হারে। যেহেতু সমানুপাতিক আছে, তাহলে যদি তাপমাত্রা বৃদ্ধি করি CRMS বেগ বাড়বে, তাপমাত্রা হ্রাস করলে CRMS বেগ হ্রাস পাবে। তাহলে যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে মূল বর্গবেগ বৃদ্ধি পাবে। একটি নির্দিষ্ট তাপমাত্রায় নিচের কোন গ্যাসটির মূল গড় বর্গবেগ সর্বোচ্চ হবে? তাহলে আমরা কি জানি, CRMS মূল গড় বর্গবেগ সমান কি জানি, 3RT/m। 3RT/m। এখন এখানে আমরা দেখি CRMS বেগ কিসের, আণবিক ভরের কি বর্গমূলের ব্যস্তানুপাতিক। CRMS বেগ কি আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে যে পদার্থের অর্থাৎ আণবিক ভর যদি কম হয় তাহলে কি CRMS বেগ বেশি হবে, আণবিক ভর যদি বেশি হয় CRMS বেগ কম হবে। তাহলে হাইড্রোজেনের আণবিক ভর, অক্সিজেন, কার্বন, নাইট্রোজেনের মধ্যে সবচেয়ে আণবিক ভর কম কার, হাইড্রোজেনের। তার জন্য হাইড্রোজেনের কি মূল গড় বর্গবেগ সর্বোচ্চ। তাহলে এখানে সবচেয়ে বেশি হলো কার হবে, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত, 44 গ্রাম। তাহলে কার্বন ডাইঅক্সাইডের মূল গড় বর্গবেগ সবচেয়ে কম হবে। এবার আসি, আণবিক গতির শক্তি প্রকাশিত হয় কোনটির মাধ্যমে, তাপের মাধ্যমে। গ্যাসের চাপ একক আয়তনের গতিশক্তির কত, 2/3। তো আমরা জানি PV = 3/2RT। 3/2 n দিলেও হয়, না দিলেও হয়, আমরা সচরাচর NRT। তো বলছে কি, গ্যাসের চাপ একক আয়তনে মানে কি, তাহলে V এর মান 1 m³ ধরলাম। তাহলে V1 চলে গেল, তাহলে বাকি থাকলো আমাদের কি 3/2RT। n এর মান আমরা কনস্ট্যান্ট, ওটা বাদ। তাহলে চাপ কি হবে, গতিশক্তির কত অংশ। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, আচ্ছা আমরা একটা জিনিস লিখতে পারি, আমরা আর একটা কি জানি, EK = 3/2RT। তো এটা সমান কি কে লিখতে পারি না, মানে EK, অর্থাৎ এটা সমান গতিশক্তিও লিখতে পারি। এখন বলছে যে গ্যাসের চাপ একক আয়তনের গতিশক্তি, তাহলে EK সমান আমরা কি লিখতে পারি, PV। আমরা কি জানি, আচ্ছা আমরা এইভাবে জিনিসটা দেখাই, তাহলে আরো বেটার হবে। প্রথমে আমরা কি জানি, PV = 3/2RT একটা জানি, EK = 3/2RT এটাও আমরা জানি। তো এটা সমান যদি এটা হয়, EK সমানও PV লেখা যায়। তাহলে গতিশক্তিটা ঠিক আছে, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, PV। ঠিক আছে, তাহলে আমাদের প্রমাণ করতে বলছে কি, যে EK = 2P, অর্থাৎ গতিশক্তি একক আয়তনের
গ্যাসের চাপ একক আয়তনের গতিশক্তির 2/3 অর্থাৎ P = 3/2 kT। তো আমরা একটা জিনিস লক্ষ্য করি, সেটা হলো এটা সমান আমরা জানি এটা লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের একটা সমস্যা। তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কি জানি, PV = nRT। তো n যদি কনস্ট্যান্ট ধরি তাহলে PV আমরা কি লিখতে পারি, RT লিখতে পারি। তো এখানে RTর জায়গায় কি আমরা PV লিখতে পারি, তাহলে আমরা EK = কি লিখতে পারি, 3/2 PV। তো একক আয়তনে, তার মানে V এর মান কত, 1। তো V 1 হয়ে গেলে কি হবে তখন, EK = 3/2 P। তাহলে P = কত আসবে আমাদের, 2/3 EK। তাহলে কি হলো যে একক আয়তনে গ্যাসের চাপ গতিশক্তির 2/3। এবার আসি, এক পরমাণু হিলিয়াম গ্যাসের স্বাধীনতার মাত্রা কত। তো স্বাধীনতার মাত্রা আমরা জানি, মোট স্বাধীনতার মাত্রা আমাদের কয়টি হয়, মোট স্বাধীনতার মাত্রা হয় 6টি। রৈখিক অক্ষ বরাবর 3টি এবং কৌণিক অক্ষ বরাবর বা বৃত্ত অক্ষ বরাবর 3টি। তো এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কত হবে, 3। 2 পরমাণু গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কত, 5। আর বহু বা 3 পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হবে কত, 6। তাহলে এখানে কি বলছে যে এক পরমাণু হিলিয়াম গ্যাস স্বাধীনতার মাত্রা কত হবে, 3। এবার আসি যে প্রত্যেক গ্রাম অণুর স্বাধীনতার মাথাপিছু গড় গতিশক্তি কত। তো এটা আমরা মেন বই লক্ষ্য করলে দেখব যে প্রত্যেক গ্রাম অণুর স্বাধীনতার মাথাপিছু গড় শক্তি কত, ½ kT। এখন এখানে যদি আমাদের বলে যে দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে প্রত্যেক গ্রাম স্বাধীনতার কত, মানে দ্বিপরমাণবিক গ্যাসের ক্ষেত্রে প্রতি অণু বরাবর স্বাধীনতার মাত্রা, তখন এখানে কি হবে আমাদের, এখানে কত পরমাণু বলছে সেটা, তাহলে এখানে তখন কি হবে 5/2 kT। যদি এক পরমাণু বলতো তাহলে 3/2 kT। পানির বাষ্পায়ন কিসের উপর নির্ভরশীল, তাপ ও চাপ। তাপ যত দেওয়া যাবে, চাপ যত বেশি তত দ্রুত বাষ্পায়ন হবে, তাপ কমালে বাষ্পায়ন ধীরে হবে। তো জলীয় বাষ্পের সংকট তাপমাত্রা কত, 374 ডিগ্রি সেলসিয়াস। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হলে কি হবে, বাষ্পায়ন দ্রুত হবে। কেন দ্রুত হবে, অর্থাৎ বায়ুতে যখন জলীয় বাষ্পের পরিমাণ কম থাকবে তখন বায়ু কি করবে, যে তার এই যে চারপাশের মাধ্যম থেকে আরও কি, যেহেতু এর কম আছে তাই সে চারপাশ থেকে আরও জলীয় বাষ্প নেওয়ার চেষ্টা করবে। তাই কি করবে, যে কোনো পানি কি হবে, বাষ্পায়ন দ্রুত গতিতে হবে। আর যদি বায়ুতে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে, আর্দ্রতা বেশি আছে, তার মানে এর যতটুকু দরকার আছে তার থেকে বেশিও আছে, এখন আর কি তার লাগবে না, না হইলেই বেটার, কিন্তু তার কি তাও শোষণ করতে হচ্ছে। তখন কি চারপাশ থেকে পানি কি আর পানির বাষ্প কি কম হারে শোষণ করবে। এবার আসি, যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে অবস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সেই তাপমাত্রাকে কি বলা হয়, শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক কি একটা তাপমাত্রা, এটা একটা মেডিকেল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এটা একটা কমন কোশ্চেন, এটা বোর্ড এক্সামেও মাঝে মাঝে আসে। এখন বলছে যে কোনো স্থানের তাপমাত্রা বাড়লে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কি হবে,
স্থানে তাপমাত্রা বাড়লে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কি হবে? বেড়ে যাবে। কারণ কি? এটা হলো আমার ধরলাম বায়ু, এই স্থানে আমার জলীয় বাষ্প আছে, আমি যখন এগুলো তাপ দিব তখন কি সেগুলো ঘনীভূত হয়ে আরও উড়ে যাওয়ার চেষ্টা করবে বা ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি হবে। তখন কি হবে? এই বায়ুর যে আকার বা এর আকারও কি হবে? বৃদ্ধি পাবে। তখন আগে যদি সে এটুকু জায়গায় বায়ু ধারণ করতে পারত, এখন আরও এটুকু জায়গায়ও করতে পারবে। তাহলে কি আলটিমেটলি তার তাপ ধারণ ক্ষমতা বেড়ে যাবে। গ্যাসের সূত্রসমূহের মধ্যে কি? বয়লের সূত্র আমরা জানি পিভি ইকুয়াল টু কে, ঠিক আছে। এটা আমাদের চার্লসের সূত্র কি জানি আমরা? ভি ডিভাইডেড টি ইকুয়াল টু কে। তাহলে টি ওই পার নিলে আমরা কী পাবো? কে টি। এটাও আমাদের ঠিক আছে। আর চাপীয় সূত্রও কি আমরা জানি? চাপীয় সূত্রে কি থাকে? চাপীয় সূত্রে আয়তন স্থির থাকে, সম্পর্ক কার মধ্যে? টি এর মধ্যে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা সমান কনস্ট্যান্ট কে। তাহলে পি সমান কি হবে? কে টি। তাহলে আমাদের তিনটাই রাইট অ্যান্সার। এবার আসি চাপীয় সূত্র। চাপীয় সূত্র কে দেন? রেনো। চাপীয় সূত্রে স্থির থাকে কি? আয়তন। এখন চাপের সাথে তাপমাত্রা সম্পর্ক স্থাপন করে। কি করে? আয়তন স্থির থাকে, অবশ্যই চাপের সাথে তাপের সম্পর্ক স্থাপন করে। সম্পর্কটা তাপ কি? এটা কি সঠিক? কারণ কি আমাদের আয়তন স্থির থাকে, তাহলে এটা ভুল। আর নির্দিষ্ট ভরের ক্ষেত্রে কার্যকর হয়, হ্যাঁ এটা ঠিক। এবার আসি চাপের ক্ষেত্রে প্রমাণ চাপ কত? 760 মিলিগ্রাম এইচ জি, 76 সেন্টিমিটার এইচ জি। আর যদি মিটারে করি 0.6 মিটার এইচ জি মার্কারি। তো এটা ঠিক আছে আমাদের। 2 নাম্বার 1 ATM কি? এটা ঠিক আছে আমাদের? নাই। কারণ কি? এটা 76 সেন্টিমিটার আর এখানে 7, এটা সম্ভব না। 1 বার সমান কত? 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার। তাহলে 1 আর 3 সঠিক, যেহেতু 2 নম্বর ভুল। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে বায়ুতে কি হবে? আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে, আপেক্ষিক আর্দ্রতা আমাদের কি? বেশি। তার মানে কি এখানে বায়ুতে জলীয় বাষ্প কি হবে? বেশি থাকবে সব সময়। কাপড়, ভেজা কাপড় বাষ্পায়ন কম হয়, হ্যাঁ এটা ঠিক। আর মানবদেহে অস্বস্তি বোধ হয়। আমরা দেখছি যে গরমকালে কি হয়? আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা সচরাচর বেশি থাকে। তাই আমাদের কি বর্ষাকালে সচরাচর আমরা দেখি বায়ুতে আপেক্ষিক আর্দ্রতা সবচেয়ে বেশি থাকে, তখন কি অস্বস্তি বোধ হয়। আর শীতকালে আপেক্ষিক আর্দ্রতা সবচেয়ে কম থাকে, অর্থাৎ বায়ু শুষ্ক থাকে। বায়ু কি করে? দ্রুত আরও জলীয় বাষ্প তার মধ্যে চুষে নিতে চায়, মানে দ্রুত যে পরিমাণ পানি আছে সবার থেকে চুষে নিয়ে সে কি সম্পৃক্ত হইতে চায়। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? যে ভেজা কাপড় বাষ্পায়ন কম হয় আর মানবদেহে অস্বস্তি বোধ হয়। এবার আসি গড়মুক্ত পথ গ্যাস অণুর ক্ষেত্রে, অর্থাৎ গড়মুক্ত পথ এর দুইটা একটা জানি আমরা, সেটা হলো এটা পরম তাপমাত্রার সমানুপাতিক, আর গড়মুক্ত পথ আর একটা ঘনত্বের ব্যস্তানুপাতিক। গড়মুক্ত পথের দুইটা সম্পর্ক আছে, মানে আমরা যে সূত্র জানি গড়মুক্ত পথের ল্যামডা ইকুয়াল টু 1/√2 পাই এন স্কোয়ার। এই সূত্রের বহির্ভূত আমরা দুইটাই সম্পর্ক আমরা জানি। একটা হলো তাপমাত্রার সাথে গড়মুক্ত পথ কি সমানুপাতিক, আর ঘনত্বের সাথে ব্যস্তানুপাতিক। অর্থাৎ এই সম্পর্ক যদি আমাদের মনেও না থাকে, তাহলে আমরা একটা জিনিস সহজে মনে রাখতে পারবো যে গড়মুক্ত পথ, অর্থাৎ যদি এটা একটা গড়মুক্ত পথ কি জানি আমরা? যে অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড সংঘর্ষের সংখ্যা।
তো এই যে একটা পথ, এই পথ দিয়ে যদি একটা অণু চলাচল করতে চায়, এখানে যদি আমরা তাপমাত্রা দিই তাহলে কি সে দ্রুত চলাচল করবে। তার মানে কি তাপ বৃদ্ধি করলে গড়মুক্ত পথ দ্রুত অতিক্রম করতেছে, অর্থাৎ তাপের তখন তাপমাত্রার সাথে আমাদের সম্পর্ক কী হচ্ছে, সমানুপাতিক। আর এটা একটা জায়গা, এই জায়গাতে কতগুলো গ্যাসের অণু বা কণা রয়েছে। তো এখানে যদি ঘনত্বটা বেশি হয় তাহলে কি একটা অণু কম দূরত্ব অতিক্রম মানে কম পথ অতিক্রম করবে। আর যদি ঘনত্ব কম হয় অর্থাৎ গ্যাসের অণুর সংখ্যা যদি কম থাকে তাহলে অনেক ফাঁকা জায়গায় স্পেস পাবো না, অর্থাৎ কি অণুর সংখ্যা বেশি দূরত্ব অতিক্রম করবে। তাহলে তার মানে কি যদি কম থাকে তাহলে আমরা গড়মুক্ত পথ বেশি, আর যদি বেশি থাকে তাহলে গড়মুক্ত পথ কম। তাহলে একটা আরেকটার সাথে বিপরীত সম্পর্ক, তার মানে কি ব্যস্তানুপাতিক। চাপের সাথে সমানুপাতিক। চাপ যদি আমরা দিই এই একটা জায়গায় আমাদের অনুসংখ্যা গ্যাসের অনুসংখ্যা আছে, যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলে কি এটা সংকোচন হবে না? সংকোচন হলে কি হবে, ঘনত্ব বৃদ্ধি পাবে। তাহলে ঘনত্ব বৃদ্ধি পাইলে কি উল্টাটা হবে না, ব্যস্তানুপাতিক ঘটনা ঘটবে। তার মানে চাপের সমানুপাতিক হবে না, হইলে ব্যস্তানুপাতিক। এবার আসি যে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসকে স্থির চাপে উত্তপ্ত করে আয়তন দ্বিগুণ করা হলো, তাহলে চূড়ান্ত তাপমাত্রা কত, কি চাপ স্থির। তাহলে আমাদের সম্পর্ক কি হবে, V1 ভাগ V2 ইকুয়াল টু T1 ভাগ T2। এখন বলছে যে চূড়ান্ত তাপমাত্রা আমাদের বের করতে হবে কি T2। তাহলে T2 ইকুয়াল টু আমরা কি জান হবে T1 ইন্টু V2 ডিভাইডেড V1। তো T1 আমাদের কত দেওয়া আছে 24, তো 24 আমরা যোগ করলে কত হবে, আমাদের হবে হচ্ছে 297 কেলভিন। আর ভি বলছে কি যে আয়তন দ্বিগুণ, তাহলে V2 কত হবে 2V1, অর্থাৎ প্রথম অবস্থায় যদি V1 থাকে আর দ্বিতীয় অবস্থায় গিয়ে হবে V2। তাহলে V1 কাটাকাটি করলে দ্বিগুণ করলে কত হবে এটা। তাহলে এটার থেকে যদি আমরা যে অ্যান্সার আসবে 7 দুগুণে 14, 1 19 স্যার 5, তো এখান থেকে 273 যদি আমরা বাদ দিই তাহলে আমাদের আসবে 321 ডিগ্রি সেলসিয়াস। অ্যান্সার কত আমাদের এটা। এখন বলছে এখানে যে আমাদের গ্যাসের তাপমাত্রা কত বৃদ্ধি পাবে। গ্যাসের তাপমাত্রা আমরা পাইলাম কত, এখানে আমরা পেলাম হলো মোট 594। তো প্রাথমিক অবস্থায় তাপমাত্রা ছিল আমাদের, আচ্ছা আমরা চূড়ান্ত তাপমাত্রা পেলাম কত 321 ডিগ্রি সেলসিয়াস, আর প্রাথমিক অবস্থায় তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। তো এখান থেকে যদি 24 বাদ দিই অ্যান্সার কত আমাদের 297, অর্থাৎ 297 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায়। এবার আসি যে কোনো নির্দিষ্ট দিনে শিশিরাঙ্ক তাপমাত্রা দেওয়া আছে এত, বায়ুর উষ্ণতার তাপমাত্রা দেওয়া আছে এত, অর্থাৎ বায়ু যে ওই সময় বায়ুর তাপমাত্রা এটা। আর এই তাপমাত্রা হলে বায়ুর যে জলীয় বাষ্প আছে সেটা ওই তাপমাত্রা দ্বারা সম্পৃক্ত হবে। এখন 10 ডিগ্রি 11, 19, 20 দিয়ে এই তাপমাত্রা কিছু বায়ুর চাপ দেওয়া আছে আমাদের। এখন বলছে শিশিরাঙ্কে বায়ুর চাপ কত। তো আমাদের 10 ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে, 11 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা বায়ুর চাপ দেওয়া আছে, কিন্তু আমাদের শিশিরাঙ্ক কত 10.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা এখানে কি করব, 10 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ব্যবধানে বায়ুচাপের পার্থক্য কত হবে 9.9 মাইনাস 9.2, অর্থাৎ এত নিলাম এই যে, অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পার্থক্যর জন্য বায়ুচাপের পার্থক্য হবে কত 0.7 মিলিমিটার এইচজি। তাহলে 0.5 ডিগ্রি সেলসিয়াসের জন্য হবে আমাদের কত 0.45 এইচজি। তাহলে এটা কি পাইলাম
0.5 ডিগ্রি সেলসিয়াসের জন্য বায়ুর চাপ কত আসতেছে, আর 10 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমাদের কত দেওয়া আছে 9.2। তাহলে 9.2 প্লাস 0.45, তাহলে আমাদের অ্যান্সার আসবে 0.35 তাহলে আমাদের অ্যান্সার আসবে কত 9.55, অর্থাৎ শিশিরাঙ্কে বায়ুর চাপ হবে এটা কত 9.55। এবার আসি, বলছে বায়ুর উষ্ণতায় বায়ুর চাপ কত। সেমভাবে বায়ুর উষ্ণতা দেওয়া আছে আমাদের কত 19.4 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে আমাদের 19-এর দেওয়া আছে, 20-এর দেওয়া আছে। আমরা সেমভাবে একটার থেকে তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস পার্থক্যের জন্য কত আসতেছে বায়ুর চাপ পার্থক্য সেটা লিখব। তারপরে হচ্ছে গেলে 0.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য কত পার্থক্য সেটা লিখব। তারপরে যেটা আসবে সেটার সাথে আমরা কি করব 19.4, তাহলে 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বায়ুর চাপ কত দেওয়া আছে 16.5, এটার সাথে তাহলে 16.5 প্লাস যে 0.4-এর জন্য আমাদের কত ডিগ্রি পার্থক্য আসতেছে সেটা যোগ করে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটা তোমাদের বাড়ির কাজ। এখন আসি আপেক্ষিক আর্দ্রতা। তো আপেক্ষিক আর্দ্রতা সম্পর্কে আমরা কি জানি, আপেক্ষিক আর্দ্রতা সমান কি শিশিরাঙ্কে বায়ুর চাপ, আর ওই সময় বায়ুতে উপস্থিত বায়ুর চাপ, উপস্থিত তাপমাত্রায় বায়ুর চাপ ইন্টু 100%। তো এখন আমরা আমাদের শিশিরাঙ্কে কত আসলো, আমাদের আসছে হচ্ছে বায়ুর চাপ আসলো হলো এইটা, আর আমাদের বায়ুর উষ্ণতায় বায়ুর চাপ আসলো কত 16.98। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি একটু, 9.55 ভাগ 16.98, তাহলে এটা কি আমাদের শিশিরাঙ্কের বায়ুর চাপ, আর ক্যাপিটাল এফ কি বায়ুর উষ্ণতায় বায়ুর চাপ, অর্থাৎ ওই টাইমে বায়ুর তাপমাত্রা কত সেই তাপমাত্রায় বায়ুর চাপ। তাহলে আমাদের কত আসবে 9.55 ডিভাইডেড 16.98 ইন্টু 100%। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করে অ্যান্সার আসবে 56.24%। এবার আসি স্থির চাপে কোন তাপমাত্রায় কোনো গ্যাসের ঘনত্ব মূল গড় বর্গবেগ এসটিপিতে মূল গড় বর্গবেগের অর্ধেক হবে। বলছে যে স্থির চাপে কোন তাপমাত্রায় কোনো গ্যাসের ঘনত্ব মূল গড় বর্গবেগ এর ঘনত্ব মূল গড় বর্গবেগ, এখানে একটু কোশ্চেন ভুল আছে। তো আমরা জানি আচ্ছা আমরা CRMS equal to 3p/ρ। এখন আসি মূল গড় বর্গবেগের সাথে আমাদের ঘনত্বের একটা সম্পর্ক আছে কি, যে CRMS equal to √3p/ρ, √3p/ρ। তাহলে বলছে যে মূল গড় বর্গবেগের অর্ধেক হবে কোন স্থির চাপে, অর্থাৎ চাপ আমাদের স্থির, কোন তাপমাত্রায় কোনো গ্যাসের ঘনত্ব। তাহলে তাপমাত্রা কি এটা আমাদের বের করতে হবে, আর চাপ আমাদের কি স্থির অবস্থায় রয়েছে। এখন বলছে যে ঘনত্ব, গ্যাসের ঘনত্ব মূল গড় বর্গবেগ এই CRMS বেগের অর্ধেক হয়, অর্থাৎ এই ঘনত্বের মান আমাদের কত
সিআরএমএস বেগের অর্ধেক, অর্থাৎ ঘনত্ব রো ইকুয়াল টু হাফ সিআরএমএস স্কোয়ার। আমাদের বের করতে হবে কি তাপমাত্রা। তো আমরা পিভি ইকুয়াল টু আরটি এটা একটা জানি। তো এখানে যদি আমরা পি এর মান স্টিল ফিক্সড রাখি তাহলে আমাদের এখন অ্যান্সার আসবে, আমরা সিআরএমএস ইন্টু রো রুট ওভার পি। এখন বলছে কি যে মূল গড় বর্গবেগের অর্ধেক, সিআরএমএস ঘনত্ব মূল গড় বর্গবেগের অর্ধেক, তাহলে এটা সমান কি লিখতে পারি হাফ সিআরএমএস স্কোয়ার। তো সিআরএমএস স্কোয়ার তো হাফ সিআরএমএস ইকুয়াল টু রুট ওভার 3p। তাহলে সিআরএমএস যদি আমরা আমরা এবার সিআরএমএস পাচ্ছি হচ্ছে সিআরএমএস স্কোয়ার ইন্টু হাফ ইকুয়াল টু রুট 3p। তো সিআরএমএস এর সাথে আমরা আরেকটা সম্পর্ক রুট ওভার 3RT ডিভাইডেড m, এই সূত্র আমরা জানি। তো আমাদের এখন কাজ হলো এই পারে যে আমরা সিআরএমএস বেগ পাইছি, তো এই সিআরএমএস বেগের জায়গায় আমরা কি লিখতে পারি রুট ওভার 3RT ডিভাইডেড m স্কোয়ার টু হাফ। হাফ আমরা ওই পাশে যদি ডাইরেক্ট গুণ করে দিই তাহলে আমাদের অ্যান্সার আসবে হলো রুট ওভার 3/2p। এখন এটা রুট ওভার উঠে গেল, তাহলে এখান থেকে আমরা m আর এর মান যদি বসাই, আর এখানে যদি কি বলছে আমাদের পি এর মান দেওয়া আছে কি এসটিপিতে স্থির চাপে, অর্থাৎ এসটিপির মান দেওয়া আছে, এসটিপিতে পি এর মান বসাবো, তাহলে এখান থেকে আমরা কি টি বের করতে পারবো। এবার আসি যে বলছে কি একটি গ্যাসের অণুর গতিশক্তি বিষয়ক সমীকরণ কোনটা। একটি গ্যাস অণু বলা আছে, তার মানে কি গ্যাস সচরাচর কি হয় হাইড্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, এগুলো কি দ্বিপরমাণুক গ্যাস না। তাহলে আমরা জানি কি প্রতি অণু স্বাধীনতার মাত্রা বরাবর গতি হাফ গতিশক্তি সমান কি হাফ কেটি। তাহলে দ্বিপারমাণবিক গ্যাসে বলছে যে একটি গ্যাস অণু অর্থাৎ আচ্ছা যেহেতু একটি গ্যাস অণু বলছে, এখানে আমাদের একটু মিস্টেক আছে, বলছে কি একটি গ্যাস অণুর ক্ষেত্রে। তো একটি গ্যাস অণুর ক্ষেত্রে কি হবে ইকে ইকুয়াল টু 3/2 kT। আর যদি আমাদের বলে প্রতি গ্রাম অণুর স্বাধীনতার মাত্রা বরাবর গতিশক্তিগত, তাহলে ইকে ইকুয়াল টু আমাদের কি হবে হাফ kT। এখন যদি এটা আবার আমাদের দ্বিপারমাণবিক হয় তাহলে 5/2 kT, আর এক পারমাণবিক হলে 3/2 kT। এখন আমরা আসি হাইড্রোজেন ও অক্সিজেনের অণুর মূল গড় বর্গবেগের অনুপাত কত। তাহলে সিআরএমএস বেগের সাথে আমাদের আণবিক ভরের সম্পর্ক কি ছিল স্থানানুপাতিক। তো সিআরএমএস এটা যদি হাইড্রোজেন লিখি, সিআরএমএস এটা অক্সিজেন, তাহলে কি হবে আমাদের এটা হবে হচ্ছে আমাদের অক্সিজেন, আর এটা হবে আমাদের হাইড্রোজেনের জন্য। ঠিক আছে, তো অনুপাতে এখন কি হবে আমরা যদি তাহলে বসাই হাইড্রোজেনের আণবিক ভর কত, হাইড্রোজেনের আণবিক ভর যদি আমরা বসাই আর অক্সিজেনের আণবিক ভর আমরা বসালে আমাদের উপরে যে উপরে তো অক্সিজেনের অণুর
অক্সিজেনের আণবিক ভর 32 আর হাইড্রোজেনের 2। তো একবারে যদি আমরা রুটের মধ্যে দুইজনকে নিই তাহলে কাটাকাটি করলে আমাদের কত আসতেছে 16 যদি রুট ওভার করি 4, তার নিচে কিছু নাই মানে কি 1, তাহলে CRMS হাইড্রোজেন আর অক্সিজেন অনুপাত কত 4:1, অর্থাৎ অ্যান্সার 4:1। আপেক্ষিক আর্দ্রতা কত হলে শিশিরাঙ্ক বায়ুর তাপমাত্রার সমান হবে? আচ্ছা, আপেক্ষিক আর্দ্রতা সমান আমরা কি জানি, F ডিভাইডেড F ইন্টু 100%, অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা কত হলে শিশিরাঙ্ক বায়ুর তাপমাত্রার সমান হবে। অর্থাৎ আপেক্ষিক তাপমাত্রা যদি আমাদের 100% হয়, অর্থাৎ বলছে যে শিশিরাঙ্ক বায়ুর তাপমাত্রার সমান হবে, অর্থাৎ এটার যে মান এটার মানের যদি সমান হয় তাহলে কি হবে F ইন্টু 100%, তাহলে আমাদের আলটিমেটলি আপেক্ষিক আর্দ্রতা কত হতে হবে 100%। আপেক্ষিক আর্দ্রতা 100% হলে বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কের বায়ুর তাপমাত্রার সমান হবে। এখন বলছে যে স্থির চাপে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন 3 লিটার, এত হলে আয়তন কত হবে? এটা তোমাদের বাড়ির কাজ, সেম টাইপ ম্যাথ আমরা করেছি। এখন দেখো কোনো গ্যাসের অণুর মূল গড় বর্গবে পরম তাপমাত্রার কি, তো CRMS বেগ সমান কি √3RT ডিভাইডেড M, কি বর্গমূলের সমানুপাতিক, এটা আগেও দেখেছি। দেখো A ও B পাত্রে একই ভরের গ্যাস সাম্য অবস্থায় আছে, যদি আয়তন যথাক্রমে এত এত হয় কোন শর্তটি সঠিক? একই তাপীয় সাম্য অবস্থায় আছে মানে কি তাপ স্থির, তো তাপ স্থির থাকলে আমরা কি জানি চার্লসের বয়লের সূত্রের ক্ষেত্রে কি P1 V1 = P2 V2, তাহলে এখানে যেহেতু A B দেওয়া আছে তাহলে আমরা AB লিখবো, PB VB, তাহলে অ্যান্সার হবে আমাদের এটা। তাপমাত্রা হ্রাস পেলে কোনো স্থানের জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কি হবে, হ্রাস পাবে। কারণ কি তাপমাত্রা যদি হ্রাস পায় তাহলে কি একটা নির্দিষ্ট পরিমাণ, এটা আমাদের এই অংশ ধরো আমরা জলীয় বাষ্প ধারণ করার জন্য এটুকু অংশ আমাদের আছে, তাপমাত্রা বৃদ্ধি করলে কি হবে, এই আয়তন আমাদের বেড়ে যাবে, অর্থাৎ এই আয়তন দিয়েও তখন আমরা জলীয় বাষ্প ধারণ করতে পারবো। কিন্তু যদি তাপমাত্রা কমায় তাহলে এই জলীয় বাষ্পের মধ্যে অবস্থিত গ্যাসীয় অণুগুলোর কি আস্তে আস্তে সংকোচন হবে, অর্থাৎ বেগ হ্রাস পাবে, অর্থাৎ আলটিমেট আয়তন কমে আসবে। তাহলে কি তখন জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কি এই অংশে যে জলীয় বাষ্প ধারণ করতে পারছিল এই অংশ সেই তুলনায় কম হবে, তার মানে কি হ্রাস পাবে। হিলিয়াম গ্যাসের গড় গতিশক্তি এত জুল দেওয়া আছে, এর তাপমাত্রা কত, তো K = আমরা কি জানি KT। তো এই সমীকরণে আমরা যদি এর মান গতিশক্তি বসাই আর মোরাল সাম্য ধ্রুবক K এর মান, বোল্টজম্যান ধ্রুবকের মান এত বসাই, তাহলে এখান থেকে আমরা T এর মান বের করে ফেলতে পারবো। এটা আমরা শেষ। এখন আসি যে একটি গাড়ির চাকা, এর মধ্যে 300 কেলভিন তাপমাত্রা এবং এত প্যাসকেল চাপ আছে এবং আয়তন এত। এখন বলছে কি যে অভ্যন্তরে বাতাসের ভর নির্ণয় করো। আমরা এই ম্যাথ কি দিয়ে করব, আদর্শ গ্যাসের PV = nRT, এটা আমরা জানি। তো এই n এর বদলে আমরা কি লিখতে পারি, n = m ডিভাইডেড m, এটা আমরা লিখতে পারি। তো m ডিভাইডেড m আর t। এখন আমরা কি বলছে যে বাতাসের ভর নির্ণয় করো, তো বাতাসের
মোলার ভর আমাদের দেওয়া আছে কত, এত গ্রাম, অর্থাৎ এই এম এর মান দেওয়া আছে, আমাদের এই এম এর মান বের করতে হবে। তাহলে স্মল এম ইকুয়াল টু কী হবে, পি ভি ক্যাপিটাল এম ডিভাইডেড আর টি। তো এখানে যদি আমরা চাপ, এটা আয়তন দেওয়া আছে, এটা মোলার ভর দেওয়া আছে 28.8 গ্রাম, আর এর মান দেওয়া আছে কত 8.31, আর টি এর মান দেওয়া আছে 300 কেলভিন। এগুলো যদি বসায় ক্যালকুলেশন করি অ্যান্সার আসবে 69.3 গ্রাম। এবার আসি গ্যাসের ক্ষেত্রে স্থির তাপমাত্রায় চাপ ও ঘনত্বের মধ্যে সম্পর্ক কেমন। তাপমাত্রা আমাদের স্থির আছে, মনে করি এই একটা অংশে আমাদের কি আছে, গ্যাস আছে। তো যদি আমরা চাপ প্রয়োগ করে কি এটা সংকোচন হয়ে আসবে না, তখন কি এই গ্যাসের অণুগুলো একে অপরের সাথে আরও বেশি ঘেঁষাঘেঁষি অবস্থায় থাকবে, তার মানে কি ঘনত্ব বৃদ্ধি পাবে। আর যদি চাপ হ্রাস করি সে আরও বড় জায়গা দখল করবে, তার মানে কি তখন ঘনত্ব হ্রাস পাবে। তার মানে কি একটা বাড়াইলে চাপ বাড়াইলে ঘনত্ব বাড়তেছে, চাপ কমালে ঘনত্ব কমছে। তাহলে একজন আর একটা কি একই ধর্মী, তাহলে একই ধর্মী হলে কি আমরা জানি পি সমানুপাতিক হবে রো ঘনপাত। তাহলে যদি আমরা সাধারণভাবে লিখি তাহলে কি হবে, পি পি সমান কে রো, একটা সমানুপাতিক ধ্রুবক। তো পি বাই রো ইকুয়াল টু কী লিখবো তখন, কে, কে কি একটা ধ্রুবক। এবার আসি, বলছে কি কোনো স্থানের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, শিশিরাঙ্ক 15 ডিগ্রি সেলসিয়াস, কত তাপমাত্রার ওই স্থানের বায়ু আর অতিরিক্ত জলীয় বাষ্প ধারণ করতে পারবে না। আমাদের বায়ুর তাপমাত্রা কত দেওয়া আছে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো ওই স্থানে যদি শিশিরাঙ্কের তাপমাত্রা আমরা যদি বায়ুর তাপমাত্রায় উপনীত হয় তাহলে কি আর অতিরিক্ত বায়ু জলীয় বাষ্প আমরা ধারণ করতে পারি না। তাহলে যদি তাপমাত্রা বায়ুর তাপমাত্রার পৌঁছায় তাহলে কি আর অতিরিক্ত জলীয় বাষ্প ধারণ করতে পারবে না, যেহেতু ওই স্থানের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, তাই 20 ডিগ্রি সেলসিয়াসের উপরে আর যদি তাপমাত্রা পৌঁছায় জলীয় বাষ্প ধারণ করতে পারবে না। কোনো বায়বীয় পদার্থের তা ঘনমাত্রা সংকট তাপমাত্রা কম হলে তাকে কি বলা হয়, বাষ্প বলে। এটা বাড়ির কাজ থাকলো, এটাও আমাদের লাগবে না। কোনটি একমাত্রিক বস্তু, এটা ত্রিমাত্রিক বস্তু, কাঠের বক্স, পানির বোতল ত্রিমাত্রিক বস্তু, মোটা বয়ও ত্রিমাত্রিক বস্তু। তাহলে একমাত্রিক বস্তু কোনটা, সরু লম্বা সুতা। আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়ালটা আমরা কি জানি, এন আর টি। পি সমান কি আমরা জানি, চাপ, ভি আয়তন, আর হলো মোলার গ্যাস ধ্রুবক, টি তাপমাত্রা, এন কি তাহলে এন মূল সংখ্যা। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা যদি কম হয় তাহলে কি হবে, বাষ্পায়ন দ্রুত হবে। পূর্বে আমরা এই একই কোশ্চেন বুঝে এসেছি। তো আপেক্ষিক আর্দ্রতা কম হলে কি হবে, বাষ্পায়ন দ্রুত হবে। বাষ্পায়ন দ্রুত হয় কখন, শীতকালে, কারণ শীতকালে বায়ুতে আপেক্ষিক আর্দ্রতা কম থাকে। বাষ্পায়ন কম হয় কখন, বর্ষাকালে। বর্ষাকালে বায়ুতে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকার কারণে কি হয়, বাষ্পায়ন সচরাচর কম হয়। এবার আসি, -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের ক্ষেত্রে কোনটি হয়। -273 ডিগ্রি সেলসিয়াস কি, এটা হলো পরম শূন্য তাপমাত্রা, অর্থাৎ এই তাপমাত্রায় কি গ্যাস এর অণুগুলো কি অবস্থায় থাকে, স্থির অবস্থায় থাকে। তখন কি হয়, এর গতিশক্তি গ্যাসের ক্ষেত্রে নিচের কোনটি, এটা কোশ্চেনে একটু ভুল আছে, মানে মেন কথা হবে যে গতিশক্তি স্থির থাকে, কোনটি হয় গতিশক্তি স্থির থাকে, এরকম আর কি।
এবার আসি যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুটি হিলিয়াম পরমাণুর গতিশক্তি কত। তো একটি হিলিয়াম পরমাণুর গতিশক্তি কত হবে, হাফ 3/2 কে টি, যেহেতু এক পারমাণবিক হিলিয়াম গ্যাস। তাহলে দুটি ক্ষেত্রে কি হবে, 3/2 আমরা এখানে যদি 2 গুণ করি কেটি 2 আমাদের কাটা যাচ্ছে, তো আমরা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসবে এটা। এক পরমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা কত, 3। তাপগতীয় চলরাশি কি, তাপমাত্রা, চাপ ও আয়তন। বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার ফল নয় কোনটি। ঘনীভূত হওয়ায় বৃষ্টি হয়, কুয়াশা হয়, শিশির হয়। ঝড় কি, জলীয় বাষ্প ঘনীভূত নয়, এটা বায়ুর নিম্নচাপ ও উচ্চ চাপের কারণে সৃষ্টি হয়। তাহলে ঝড় জলীয় বাষ্প সৃষ্টি হওয়ার কারণে হয় না। তারপরে আমরা দেখি দ্বিপারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা কত, 5। বহুপারমাণবিক হলে 6। এবার আসি, এটাও তোমাদের বাড়ির কাজ। আমরা দেখে এসেছি গড়মুক্ত পথের সাথে চাপের কি এমন সম্পর্ক সম্ভব, এটাও ব্যস্তানুপাতিক সম্পর্ক সম্ভব। আর গড়মুক্ত পথের সাথে ঘনত্বের সমানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর তাপমাত্রার সমানুপাতিক সম্পর্ক সম্ভব। এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক মোল গ্যাসের গতিশক্তি কত, একে ইকুয়াল টু কে, আর আমরা কে ইকুয়াল টু 3/2 কে টি। তাহলে এক মোল এন এর মান কত হবে, 1। তাহলে 3/2 কে এর মান হলো 1.38 ইন্টু 10⁻⁻23 টু টি এর মান কত, 47। তাহলে আমাদের অ্যান্সারের 320। ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার কত পাবো, 39888 জুল। তাপমাত্রা বৃদ্ধি পেলে অণুগুলোর গড় বর্গবেগ কী হবে, বৃদ্ধি পাবে। একটু আগে আমরা দেখেছি, বলছে যে পরম স্কেলে এত কেলভিন তাপমাত্রার সমান হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন এটা আমরা তাপগতিবিদ্যা অধ্যায়ে দেখব, তো সহজে আমরা এখানে একটু তাও ক্যালকুলেশন করি। আমরা জানি কি C/5 ইকুয়াল টু, আচ্ছা এটা ওইভাবে না করে ডাইরেক্ট করতে পারি। তো কত আছে, 400 কেলভিন। তো 400 কেলভিন সমান, এটা হলো 400 কেলভিন। এখান থেকে কি 273 যদি বাদ দিই, তাহলে আমরা কি ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পাবো। অর্থাৎ কেলভিন থেকে যে কেলভিন তাপমাত্রায় আমাদের থাকুক, সেখান থেকে যদি আমরা 273 বাদ দিই, তাহলে যে তাপমাত্রা আসবে সেটা আমাদের ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। গ্যাসের গড় মুক্তপথ কিসের ব্যস্তানুপাতিক, গড় মুক্তপথ কিসের ব্যস্তানুপাতিক আমরা দেখলাম, চাপের ব্যস্তানুপাতিক সম্পর্ক। আচ্ছা এখানে আমাদের ঘনত্ব যদি বেশি থাকে তাহলে এক পরমাণু গ্যাসের প্রতি অণুর গড় গতিশক্তি কত হবে, 3/2 কেটি। যদি দ্বিপারমাণবিক হয় তাহলে 5/2 কে টি। কার্বন ডাইঅক্সাইডের সংকট তাপমাত্রা 31.1 ডিগ্রি সেলসিয়াস। এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এখন আসি, তিনটি গ্যাস অণুর বেগ 25, 35, 40, তাদের মূল গড় বর্গবেগ কত। তো মূল বর্গবেগ মানে CRMS বেগ ইকুয়াল টু কী হবে, √25 স্কোয়ার প্লাস 35 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার ডিভাইডেড কত, গড়, তাহলে 3। এটার পুরাটার ওপর বর্গমূল। অ্যান্সার আসবে কত, 33.91 মিটার পার সেকেন্ড।
এখন আসি, বলছে কি চাপ ও আয়তনের গুণফল একটি ধ্রুবক, তাহলে পি ভি ইকুয়াল টু ধ্রুবক। এটা কার সূত্র জানি? চাপ ও আয়তন থাকে কার সূত্র? বয়লের সূত্র। বয়লের সূত্রের নাম কি? সমুষ্ণ সূত্র। জলীয় বাষ্পের সংকট তাপমাত্রা কত? 361 ডিগ্রি সেলসিয়াস। স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার কি? পরম তাপমাত্রার সমানুপাতিক। গ্যাসের আয়তন চাপ স্থির কার সূত্র? চার্লসের সূত্রের ব্যাখ্যাটি। দুটি অণুর মধ্যে যদি সংঘর্ষ কি হয়? ভরবেগ সংরক্ষিত থাকে, গতিশক্তি সংরক্ষিত থাকে, সেটা আমরা জানি। এটা হলো স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে। আর যদি অস্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে শুধু ভরবেগ সংরক্ষিত থাকে আর আদিবেগ সংরক্ষিত থাকে। তো এটা আমরা লিখি, যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে ভরবেগ আর হলো গতিশক্তি সংরক্ষিত থাকে। আর অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কি হবে? ভরবেগ আর আদিবেগ সংরক্ষিত থাকে। গড়মুক্ত পথে আমরা কি দেখলাম? চাপের ব্যস্তানুপাতিক, ঘনত্বের ব্যস্তানুপাতিক, ঘনত্বের সাথে সম্পর্ক, আর পরম তাপমাত্রার সাথে সমানুপাতিক সম্পর্ক। তাহলে এই দুটো আমাদের ভুল, অ্যান্সার হলো নম্বর। আর এটা গ্যাসের মৌলিক স্বীকার্য, এটা তোমাদের পড়তে বলছি মেন বই থেকে। পিভি ইকুয়াল টু একটি ধ্রুবক, এটা বয়লের সূত্র। তাপমাত্রা বৃদ্ধি পেলে অণুগুলোর গড় বেগ কী হয়? আমরা দেখলাম কি সিআরএমএস সমানুপাতিক √T, তার মানে কি বৃদ্ধি পাবে। এটা তোমাদের বাড়ির কাজ। এবার আসি, এটাও বলছে যে গরম বস্তু ঠান্ডা করতে কোনটি উপযোগী? শীতল পানি বেশি উপযোগী। আদর্শ গ্যাসের অণুর গড় গতিশক্তি কত? আদর্শ গ্যাসের অণুর গড় শক্তি কত? 3/2 kT। এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রেও 3/2 kT। দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে কত? 5/2 kT। এটা তোমাদের বাড়ির কাজ। বলছে কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেনের মূল গড় বর্গবেগ এত হলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মূল গড় বর্গবেগ কত? তাহলে সিআরএমএস বেগ ইকুয়াল টু আমরা কি RT ডিভাইডেড M। তো তাপমাত্রা আমাদের কত? 373 কেলভিন। M এর মান 32, আর এর মান 8.31। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা অ্যান্সার পাবো 539 মিটার পার সেকেন্ড। এবার আসি, আমাদের বলছে কি যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অণুর গতিশক্তি কত হবে? তাহলে ইকে ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইড কি আমরা কি জানি? আচ্ছা, আমরা এটা একটু ক্যালকুলেশন করি। সেটা হলো 30 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 303। ডিভাইডেড 44 অর্থাৎ 171। তাহলে আমাদের কে ইকুয়াল টু কত আসবে? ইকুয়াল টু 3/2 nRT। তো 3/2, এখানে n সমান কি লিখতে পারি আমরা? n ইকুয়াল টু স্মল m ডিভাইডেড ক্যাপিটাল M। স্মল m কি 2 গ্রাম, আর ক্যাপিটাল M কি আমাদের আণবিক ভর কত? 44, আর এর মান কত? 8.31 ইন্টু T এর মান কত আমাদের আসতেছে? 303 ডিগ্রি, 3 ডিগ্রি কেলভিন। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসবে 171.76।
এবার আসি, বলছে কি যে বয়েলের সূত্র অনুসারে নিচের কোন নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন স্থির তাপমাত্রা, এটা দেখে আসছি, দেখে নিবা তোমরা। আদর্শ গ্যাসের চাপের সূত্র আমরা কি জানি? P = 1/3 mNc², একটা জানি, আর একটা জানি P = 1/3 ρ²। তাহলে আমাদের অ্যান্সার হবে গ নম্বর। গ্যাসের গতিতত্ত্ব অনুসারে 0 কেলভিন তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি কত হবে? 0 হয়। চাপের রাশিমালা আমরা কয়টা দেখলাম? দুইটা, P = 1/3 mNc² আর P = 1/3 ρc²। তাহলে অ্যান্সার হবে স্থির চাপে কোনো গ্যাসের ঘনত্ব এর পরম তাপমাত্রার কি হবে? ঘনত্বের সাথে তাপমাত্রার সম্পর্ক কি? তাপমাত্রা বৃদ্ধি করলে ঘনত্ব কি হবে? হ্রাস পাবে। কারণ কি? এটা একটা নির্দিষ্ট জায়গায়, এই জায়গায় কিছু গ্যাস আছে, অর্থাৎ গ্যাসের অণু। যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে এই গ্যাসের অণুগুলোর কি গতিবেগ বৃদ্ধি পাবে, অর্থাৎ নির্দিষ্ট দিকে তারা নির্দিষ্ট বেগে ছোটাছুটি শুরু করবে, তখন কি এর আয়তন বৃদ্ধি পাবে। তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পাচ্ছে, তখন কি গ্যাসের অণুগুলো এক থেকে আরেকটা অনেক দূরে সরে যাবে, তখন এর ঘনত্ব কি হ্রাস পাবে। তাপমাত্রা কি একটার সাথে আরেকটা বিপরীতধর্মী সম্পর্ক, তখন কি ব্যস্তানুপাতিক। আপেক্ষিক আর্দ্রতা আমরা কি জানি? R = F/F 100%, বা এটা। তাহলে ভুল কোনটা? এটা। 108-এ আমাদের কি দেওয়া আছে? আয়তন দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে, অনুপস্থিত কোনটা আমাদের? চাপ। তো চাপ অনুপস্থিত কোন সূত্রে? চার্লসের সূত্রে চাপ স্থির থাকে। বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ঘনত্ব হওয়ার ফল নয় কোনটি? ঝড় হবে। এটা একটু ভুল আছে। এখন দেখি যে গতিশক্তি কোন রাশির উপর নির্ভরশীল। তো ইকে ইকুয়ালটা আমরা কি জানি? 3/2 nRT। তো এগুলো তো সব কনস্ট্যান্ট মান, তাহলে ইকের সাথে তাপমাত্রা কি কেমন সম্পর্ক? সমানুপাতিক। তাহলে কার উপর নির্ভরশীল? তাপমাত্রার উপর নির্ভরশীল। তো 113 আমরা কি করব? CRMS সমান আমরা কি দেখছি? √3p/ρ এই সূত্র দেখছি। এখানে আমরা যদি বসাই দিই তাহলে আমরা CRMS বেগ পাবো। স্বাভাবিক তাপমাত্রা চাপে মানে চাপ কত? 1.013 × 10⁵ এটা। তাহলে এটা তোমাদের বাড়ির কাজ, প্রিভিয়াস যেহেতু আরেকটা এরকম করিয়েছি। এটা আমরা একটু খেয়াল করব যে CRMS বেগ সবচেয়ে বেশি হয়, তারপরে হয় আমাদের গড় বেগ সিএম, তারপরে সবচেয়ে কম হয় সর্বাধিক সম্ভাব্য বেগ। পরম শূন্য তাপমাত্রা কত? -273°C বা 0 কেলভিন বা -459.4 ফারেনহাইট। এক বায়ুমণ্ডলের চাপ সমান কত? এত মিলিমিটার Hg, 76 সেন্টিমিটার Hg বা 1.013 × 10⁵ স্কেল। এটা বাড়ির কাজ। সার্বজনীন গ্যাস ধ্রুবক কি? আর এর মান কত আমরা জানি? 8.314 জুল/মোল/কেলভিন। তাপমাত্রা বৃদ্ধি পেলেও গড় বর্গবেগ বা CRMS বেগ কি বৃদ্ধি পায়? কারণ CRMS বেগ সমানুপাতিক √3, যেহেতু সমানুপাতিক সম্পর্ক বৃদ্ধি পাবে। গ্যাসের তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা হলো যে তাপমাত্রা গ্যাসের আয়তন কি হয়? 0 হয়। 1 গ্রাম অণু গ্যাসের আয়তন, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে 1 গ্রাম গ্যাসের আয়তন কত? 22.4 লিটার।
গড়মুক্ত পথের সমীকরণ এসে এটা আমরা দেখে এসেছি। এবার হলো অণুর গতিশক্তি কিসের উপর নির্ভরশীল? চাপের উপর নির্ভর করে, আয়তনের উপর নির্ভর করে, তাপমাত্রার উপরে নির্ভর করে। কারণ গ্যাসের চলরাশি তিনটা আমরা দেখে এসেছি, চাপ, তাপমাত্রা, আয়তন। তাহলে গ্যাসের অণুর গতিশক্তিও নির্ভর করবে চাপ, তাপমাত্রা, আয়তন তিনটার উপরে। গ্যাসের অণুগুলো যদি বিন্দু হতো তবে গড়মুক্ত পথ কী হতো? অসীম হতো। আপেক্ষিক আর্দ্রতা কত হলে শিশিরাঙ্ক বায়ু তাপমাত্রার সমান হবে? 100% হলে, এটা দেখে এসেছি। আমাদের কি বলা আছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মোল গ্যাসের গতিশক্তি কত? তো ইকে ইকুয়াল টু 3/2 RN RT। 1 মোল, এন এর মান 1, আলটিমেটলি আমাদের আসবে 3 RT। তো আর এর মান দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত? 273 কেলভিন। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে 3403। এখন আমাদের বলছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি অণুর গতিশক্তি কত? তো একটি অণুর গতিশক্তি বললে কি হবে? 3/2 KT। আর যদি মোল বলে তাহলে কি? NRT। এটা আমরা দেখে এসেছি, এটা তোমরা করবা। বলছে বায়ুতে আর্দ্রতা কমে গেলে কি হয়? দ্রুত বাষ্পায়ন ঘটে। এবার আসি 141। কোনো স্থানে তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস, শিশিরাঙ্ক 13 ডিগ্রি সেলসিয়াস। এখন বলছে কত তাপমাত্রায় ওই স্থানে বায়ু জলীয় বাষ্প ধারণ করতে পারবে না? তো বায়ু জলীয় বাষ্প ধারণ করতে পারবে কত? ন্যূনতম 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কারণ শিশিরাঙ্ক তাপমাত্রা কত? 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আসলে শিশিরাঙ্ক তাপমাত্রা বলতে কি যে এই 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি বায়ু পৌঁছায় তাহলে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প সম্পৃক্ত অবস্থায় থাকবে। তাহলে জলীয় বাষ্প ধারণ করতে ন্যূনতম কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হবে? 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ওই স্থানে জলীয় বাষ্প দ্বারা কি অবস্থায় আছে? অসম্পৃক্ত। সম্পৃক্ত অবস্থায় কখন থাকবে? যখন 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছাবে। এবার আসি যে দুটি ভিন্ন গ্যাস একই তাপমাত্রায় আছে, অর্থাৎ টি সমান দুজনারই, এদের আরএমএস বেগ ভিন্ন হবে। তো আরএমএস বেগ আমাদের আরএমএস বেগ কিসের উপর নির্ভর করে? 3RT/m। তো এটা কিন্তু আণবিক ভরের উপরও নির্ভর করছে। তার মানে কি আরএমএস বেগ ভিন্ন হওয়া সম্ভব টি যদি সমানও হয়। তো অণুগুলোর গড় গতিশক্তি কি হবে? সমান হবে অণুগুলোর গড় গতিশক্তি। তার কারণ কে ইকুয়াল টু আমরা কি জানি? কেটি 3/2 কেটি। তাহলে গড় গতিশক্তি এটা যেহেতু ধ্রুবক, এটা ধ্রুবক, তাহলে শুধু টি এর উপর নির্ভরশীল। তার মানে কি সমান হবে? আর আমাদের মেনলি আসলে অ্যান্সার খ হবে, কারণ গ্যাসের তাপমাত্রা স্থির থাকলেও যেহেতু আরএমএস বেগ কি আণবিক ভরের ওপর নির্ভরশীল, তাই জন্য কি আরএমএস বেগ একই হওয়া সম্ভব নয়। তো আমাদের অ্যান্সার খ। আমাদের কি বলছে যে কোনো একদিন সিক্ত শুষ্ক বাল্বের তাপমাত্রা দেওয়া আছে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসার ধ্রুবক দেওয়া আছে। আমাদের ওই দিনের শিশিরাঙ্ক কত হবে? শিশিরাঙ্ক বের করার সূত্র আমাদের একটা কি, ইকুয়াল টু 30 ডিগ্রি মাইনাস জি ইন্টু
30 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 30 ডিগ্রি মাইনাস জি এর মান কত 1.65 ইন্টু সর্বোচ্চ তাপমাত্রা আর সর্বনিম্ন তাপমাত্রা তাহলে 2, তাহলে ক্যালকুলেশন করলে 5 × 10 13 2.3, তো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে আমরা যদি 2.3 বাদ দিই আমাদের অ্যান্সার থাকবে 26.7 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ শিশিরাঙ্ক বের করার আমরা সূত্র জানি কি, যে আমাদের শুষ্ক বাল্বের তাপমাত্রা মাইনাস গ্লেসার ধ্রুবক ইন্টু শুষ্ক বাল্বের তাপমাত্রা মাইনাস সিক্ত বাল্বের তাপমাত্রা। তো ক্যালকুলেশন করলে আমাদের শিশিরাঙ্ক তাপমাত্রা আসবে কত, শিশিরাঙ্ক আসবে হলো 26.7 ডিগ্রি সেলসিয়াস। এখন বলছে যে দুটি থার্মোমিটারের পাঠের পার্থক্য আরও বেশি হলে নিচের কোনটি সঠিক হবে। পাঠের পার্থক্য যদি আরও বেশি হয় তাহলে কি হবে, আপেক্ষিক আর্দ্রতা কম হবে। আপেক্ষিক আর্দ্রতা কী হবে, কম হবে। যদি পার্থক্য কম থাকে তাহলে আপেক্ষিক আর্দ্রতা কী হবে, বেশি হবে। আর পাঠের পার্থক্য যদি বেশি থাকে আপেক্ষিক আর্দ্রতা বায়ুতে কম থাকবে। আয়তন প্রসারক আমরা জানি কি ডিগ্রি সেলসিয়াস, তো এটাকে যদি আয়তন প্রসারণ সহগের মান কি আমরা জানি 1/273 ডিগ্রি সেলসিয়াস, এটা আয়তন প্রসারণ সহগ। এটাকে যদি ইনভার্স করি তাহলে আমাদের আসে হলো এটা 0.00366 ডিগ্রি পার সেলসিয়াস। গ্যাসের গতিতত্ত্বের জনককে ব্রাউনলি। পরম শূন্য তাপমাত্রায় যে কোনো গ্যাসের রৈখিক বেগের পরিবর্তন কেমন হবে, শূন্য হবে, কারণ পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি শূন্য। একটা আদর্শ গ্যাসের একটি অণুর গড় গতিশক্তি কত, 3/2 কেটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে। এটা আমাদের লাগবে না, পরম শূন্য তাপমাত্রা দেখে এসেছি। এখন বলা হয়েছে 154তে বলছে কি যে কোনো গ্যাসের ঘনত্ব দেওয়া আছে আমাদের মূল গড় বর্গবেগ, তাহলে এসটিপিতে CRMS √3 p/ρ। তো এসটিপিতে তাহলে ঘনত্ব আমাদের কত 1.013 × 10⁵, আর ঘনত্ব আমাদের দেওয়া আছে, এটা ক্যালকুলেশন করলে আমরা CRMS বেগ পেয়ে যাব। তাহলে আমাদের কোন সমীকরণ এখানে সঠিক নয়, এখানে গ নাম্বার আমাদের কি বলছে PV = m/m RT, বাট আমরা জানি কি PV = m/M RT, তাহলে সঠিক কোনটা, এটা ভুল। তাহলে এটা আমাদের গ নাম্বার ভুল আছে। তো আমাদের MCQ এই পর্যন্তই শেষ। মোটামুটি এই 150 MCQ যদি আমরা ভালো মতো শেষ করতে পারি প্রত্যেকটা MCQ, তাহলে এই অধ্যায় থেকে আমাদের আর এই 60তে MCQ প্রবলেম হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেগুলো তোমাদের বাড়ির কাজ দেওয়া হয়েছে সেগুলো তোমরা করবা নিজে নিজে। যদি কোনো প্রবলেম হয় জানাবো আমাদের নির্দ্বিধায়, কমেন্টে হোক বা পেজে নক দিয়ে হোক। আশা করি বাকি কয়টা দিন তোমরা ভালোভাবে পড়াশোনা করবা। সবাই ভালো থাকো, ইনশাল্লাহ আবার সন্ধ্যা 7টায় CQ ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ।